সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আবার এসেছি নতুন একটি পর্ব নিয়ে, সেটা হচ্ছে মঙ্গলদেবের রাশি পরিবর্তন। মঙ্গলদেবের রাশি পরিবর্তনে কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকারা কী ফল পাবে। 23শে এপ্রিল সকাল 8:52 মঙ্গলদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মীন রাশিতে। আর মীন রাশিতে 1 জুন পর্যন্ত থাকবে। মীন রাশিতে বর্তমানে রাহুদেব অবস্থান করছে এবং রাহুদেবের সাথে মঙ্গলদেবের জুতি হবে। আর এই জুতিতে তৈরি হবে অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগের প্রভাব সব থেকে বেশি হবে যখন মঙ্গলদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। আর এই রেবতী নক্ষত্রে থাকবে 15ই মে থেকে 1 জুন পর্যন্ত। তো এই সময় কিন্তু এই অঙ্গারক যোগের প্রভাব প্রচণ্ড থাকবে। তবে দর্শক বন্ধুরা, আমরা যে এর ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। এর আগে আমরা মেষ, বৃষ আর মিথুন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি নিয়ে এই মঙ্গলের গোচর সম্বন্ধে। মঙ্গল যেরকম হিম্মতি গ্রহ, সেরকম কিন্তু রাহু আবার প্রচণ্ড হিম্মতি, মানে এদের মধ্যে ঊর্জা জিনিসটা প্রবল থাকে। যেমন মঙ্গল যদি কারো দুর্বল থাকে তাহলে সে কিন্তু প্রচণ্ড ভীতু প্রকৃতির হয়, কিন্তু যদি আবার মঙ্গল বলবান অবস্থায় থাকে তাহলে কিন্তু এ সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী হয়। তো সেরকম কিন্তু রাহু যদি কারোর স্ট্রং হয় তাহলে কিন্তু এরকম মনোভাব তার মধ্যেও থাকে। সূর্য হচ্ছে রাজা আর মঙ্গল হচ্ছে সেনাপতি। মঙ্গলের মধ্যে তো সবসময় লড়াকু ভাব, এই ঊর্জাটা তো সবসময় থাকবে। সেরকম রাহু কিন্তু দৈত্যদের সেনাপতি, এর মধ্যেও কিন্তু ঊর্জা জিনিসটা প্রবল থাকে। মঙ্গল হচ্ছে অগ্নি, আগুন, অহংকার, তেজ, ক্রোধ, আর রাহু হচ্ছে বায়ু। অর্থাৎ মঙ্গল রাহু যখন একসাথে থাকে তাহলে কি হচ্ছে, যে মঙ্গল হচ্ছে আগুন আর রাহু হচ্ছে বায়ু। এবার বায়ু যখন অগ্নির সংস্পর্শে আসবে তখন কি হচ্ছে, অগ্নি দাউ দাউ করে জ্বলে উঠে। সেরকম মঙ্গল রাহু যখন একসাথে বসে তখন কিন্তু এরকম ভয়ানক অঙ্গারক যোগ তৈরি করে। এই অঙ্গারক যোগ, মঙ্গল এবং রাহুর জুতি যদি কারো জন্মকুষ্ঠিতে থাকে তাহলে, যদি মনে করেন যে খুব ভালো অবস্থা থাকে, তাহলে কিন্তু এই সমস্ত জাতকরা যারা সায়েন্সের সাথে যুক্ত, যারা টেকনোলজির সাথে যুক্ত আছে, যারা সেনাবাহিনীতে উচ্চ পদস্থ কাজে যুক্ত আছে, যারা সরকারি কাজে উচ্চ পর্যায়ের কাজে জড়িত, যারা মেডিসিন ডিপার্টমেন্টে জড়িত, যারা সার্জেন, কাটাছেঁড়ার কাজ করে, এই সমস্ত জাতকদের ক্ষেত্রে এই অঙ্গারক যোগ কিন্তু যথেষ্ট ভালো এবং শুভ পরিণাম দেয়। কারণ এই সমস্ত কাজে কিন্তু অত্যধিক সাহসের প্রয়োজন এবং নতুন কোনো প্রকারের ভাবনা চিন্তার প্রয়োজন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যোগ যথেষ্ট সহায়ক হয়। আবার যদি জন্মকুষ্ঠিতে মঙ্গল এবং রাহু যদি অশুভ হয়ে জন্মকুষ্ঠিতে বসে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি করে। কারণ মঙ্গল হচ্ছে দেবতাদের সেনাপতি এবং রাহু হচ্ছে রাক্ষসদের সেনাপতি। তো দুই সেনাপতি যদি একই ঘরে বসে তাহলে একটা ইগোর ব্যাপার চলে আসে। তো কিভাবে স্ট্যান্ড দখল করবে, এইরকম জিনিসটা চলে আসে। কারণ মঙ্গল হচ্ছে অগ্নি এবং রাহু হচ্ছে বায়ু। তো দুটা যখন সংস্পর্শে আসবে তখন অগ্নি কিন্তু আরও বিস্ফোরক হয়ে যায়। তো এইরকম কিন্তু জাতকের মনের মধ্যে তেজ, অহংকার, ক্রোধ এ সমস্ত কিন্তু যথারীতি বেড়ে যায় এবং তার সাথে চোরচাপাটি, কাটাছেঁড়া এই সমস্ত কিন্তু যথারীতি চালুও হয়ে যায়। তো যাই হোক, আজকে কর্কট রাশির জাতক জাতিকারা কী ফল পাচ্ছে সেটা আগে আলোচনা করি। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরে গোচর করছে। বর্তমানে কিন্তু কর্কট রাশি শনির ঢাইয়া চলছে। কর্মের অধিপতি ভাগ্যের ঘরে বসেছে এবং রাহুর সাথে অঙ্গারক যোগ তৈরি করেছে। তো এই সময়কালে কর্মের ব্যাপারে কাউকে বেশি জ্ঞান দিতে যাবেন না, বা নিজের কাজ নিজে করুন। এই জিনিসটাই মাথায় রাখবেন যে কাউকে অযথা জ্ঞান দিতে যাবেন না, না তো কিন্তু অশান্তির পরিবেশ তৈরি হবে এবং মনের মধ্যে প্রচণ্ড ধৈর্যের অভাব দেখা দিবে, চঞ্চলতা প্রচণ্ড হারে বেড়ে যাবে, ক্রোধ, অহংকার এগুলো কিন্তু বাড়বে এই সময়। তবে অষ্টম ঘরে যে শনির সাথে রাহুর জুতিটা ছিল, সেই জুতি থেকে যখন মঙ্গল নবম ঘরে গোচর করছে, এটা কিছুটা হলেও কিন্তু কর্কট রাশির জন্য কিছুটা ভালো। যেমন যারা ট্রাভেলিং এজেন্সির সাথে যুক্ত রয়েছেন, ঘোরাঘুরির ব্যাপারে, কিংবা ব্যবসা বাণিজ্যের সূত্রে বিদেশের সাথে যুক্ত রয়েছেন, এছাড়া যারা ভিসা, পাসপোর্ট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো। এছাড়া যারা ডিফেন্সের উচ্চ আধিকারিক, তাছাড়া যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে, উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন, কাটাছেঁড়া শল্য চিকিৎসকের কাজে যুক্ত রয়েছেন, উচ্চ শিক্ষার সাথে জড়িত, এছাড়া যারা কোনো
কারখানাতে কাজ করছেন, যেখানটাতে কোনো জিনিস উৎপাদন হচ্ছে, এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট উন্নতি হবে। এবং এই গোচরকালে মায়ের শারীরিক অবস্থার কিন্তু যথেষ্ট অবনতি হবে, মায়ের সাথে সম্পর্কেও অবনতি হবে। এই সময় ভূমি সংক্রান্ত কোনো শুভ কাজ না করাই উচিত, যেমন বাড়ির ভিত স্থাপন, গৃহপ্রবেশ এই গোচরকালে না করাই ভালো। যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের কাছে ব্যস্ততা বাড়বে, কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলবো এই গোচরকালে হনুমানজির অবশ্যই পূজা অর্চনা করবেন, বজ্রংবাণ পাঠ করবেন হনুমানজির। তবে বজ্রংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। যদি পারেন মঙ্গলবার, যে কোনো মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে 3টা জটাওয়ালা নারকেল দিবেন মন্দিরের পূজাতে, এবং ওইখানে বসেই বজ্রংবাণ পাঠ করবেন। কারণ বজ্রংবাণ পাঠে মানে বজরংবলীর এই বজ্রংবাণের পাঠে আপনার এই রাহু কিন্তু প্রচণ্ড থরথর করে কাঁপে। তো যাই হোক, এই বজ্রংবাণ কিন্তু রামবাণ, এক কথায় বলতে গেলে কর্কট রাশির। এর দুষ্প্রভাব থেকে রক্ষা পেতে হলে বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলদেব চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে গোচর, তাও আবার রাহুর সাথে। তো এই গোচরকাল কোনো মতেই সিংহ রাশির জন্য ভালো না। এই গোচরকাল খুব সাবধানে কাটাতে হবে এই রাশির জাতক জাতিকাদের। সংসারে প্রচণ্ড অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে, তার সাথে আত্মীয় স্বজন কুটুমদের সাথেও সম্পর্কের অবনতি হবে। এবং এই সময় মুখের ভাষা যথেষ্ট কন্ট্রোল করতে হবে, কারণ মুখের ভাষা কিন্তু যথেষ্ট কর্কশ হবে। মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হবে, মায়ের সাথে মতবিরোধ হবে, বন্ধু বান্ধবদের সাথেও অশান্তি হবে। তাছাড়া যারা দাঁতের সমস্যায় ভুগছেন, চোখের সমস্যায় ভুগছেন, এই সমস্যাগুলি বাড়বে। এছাড়া যারা পাইলসের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সমস্যা বাড়বে এই সময়। এ সময় ভূমি সংক্রান্ত কোনো শুভ কাজ না করাই ভালো, যেমন বাড়ির ভিত স্থাপন করা, বাড়ির গৃহপ্রবেশ, এই সমস্ত কিন্তু না করাই ভালো। এই গোচরকালে সিংহ রাশির একটা দিক যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে মেডিকেল সেক্টরে যারা রয়েছেন বা কোনো রিসার্চ জাতীয় কাজের সাথে যুক্ত, যে কাজটা প্রচণ্ড গোপনে করা হয়, সেই সমস্ত কাজে কিন্তু সফলতা পাওয়ার যোগ রয়েছে। এই সময়কালে গাড়ি ঘোড়া যথেষ্ট সাবধানে চালাবেন, কারণ চোরচাপাটি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে, রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে এই সময়। সিংহরাশির জাতক জাতিকাদের বলবো তারাও যেন হনুমানজির বজ্রংবাণ অবশ্যই পাঠ করেন। যদি সম্ভব হয় মঙ্গলবার করে হনুমান মন্দিরে যাবেন, সেখানে 3টা জটাওয়ালা নারকেল দিবেন মন্দিরের কাজে, এবং ওইখানটাতে বসেই বজ্রংবাণ পাঠ করবেন। বজ্রংবাণ এমন একটা মন্ত্র যে এই মন্ত্র উচ্চারণে রাহু থরথর করে কাঁপে, মানে রাহুর দুষ্প্রভাব আর এই অঙ্গারক যোগের দুষ্প্রভাব একমাত্র এই বজ্রংবাণী আপনাকে রক্ষা করতে পারবে। অতএব বজ্রংবাণ কিন্তু পাঠ অবশ্যই করবেন। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলদেব কারক গ্রহ না। মঙ্গলদেব হচ্ছে কন্যা রাশির 3য় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি, সপ্তম ঘরে গোচর করবে, তাও আবার রাহুর সাথে, এবং রাশির উপর দৃষ্টি দিবে। তার সাথে কর্মের ঘরে দৃষ্টি পড়বে এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি পড়বে, অর্থাৎ ধনসম্পত্তির ঘরে। এই গোচরকাল কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো তারা যেন খুব মাথা ঠান্ডা করে চলে। এ সময় কিন্তু ক্রোধ, অহংকার, জেদ এই সমস্ত কিন্তু যথারীতি বেড়ে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারশিপে, তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্কের অবনতি হবে। এবং তার সাথে যারা নতুন ব্যবসা বাণিজ্য করার চিন্তাভাবনা করছেন কিংবা ব্যবসা বাণিজ্যে কোনো ইনভেস্ট করার চিন্তাভাবনা করছেন, তো এই সময়কালে না করাই যথেষ্ট ভালো। কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো তারা যেন এই সময়কালে বিবাহ না করে, কিংবা বিবাহের যদি সম্বন্ধ আসে তো সে এই সময়কাল অবধি যেন থেমে যায়। তাছাড়া জীবনসাথীর স্বাস্থ্যহানির যোগ রয়েছে, জীবনসাথীর সাথে মতবিরোধেরও যোগ রয়েছে। যদিও একটা ভালো জিনিস কি, যে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, মে মাসে চলে যাবে কিন্তু ভাগ্যের ঘরে। তো চতুর্থ ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, তখন কিন্তু সময় যথেষ্ট পরিবর্তন হবে। কিন্তু তা সত্ত্বেও যে বলবো যে সপ্তম ঘরে রাহু মঙ্গলের জুতিটা কোনো রকমভাবে ভালো না, কারণ 15ই মে এই মঙ্গলদেব কিন্তু প্রবেশ করবে রেবতী নক্ষত্রে, আর কিন্তু রাহু বর্তমানে রেবতী নক্ষত্রে আছে। তো 15ই মে থেকে 1 জুন এই সময়কালে কিন্তু এই জুতির প্রভাব প্রচণ্ড বেড়ে যাবে। যদিও গুরুদেবের পঞ্চম দৃষ্টি রাশির উপরে পড়বে, কিন্তু তা সত্ত্বেও বলবো এই জুতিটা কিন্তু কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো হবে না। কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই এই সময়কালে হনুমানজির বজ্রংবাণ পাঠ করবেন। যদি পারেন হনুমান মন্দিরে, বজরংবলীর মন্দিরে মঙ্গলবার গিয়ে 3টা জটাওয়ালা মন্দিরের ভোগে পূজার কাজে দিবেন, এবং ওইখানটাতে বসেই
হনুমান বজ্রংবাণ পাঠ করবেন, তাহলে কিন্তু এর দুষ্প্রভাব আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না। কারণ বজ্রংবাণ এমন একটা মন্ত্র যে এই মন্ত্র উচ্চারণে রাহুর দুষ্প্রভাব কোনো কিছুই কাজে লাগবে না। অতএব হনুমানের বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন, তবে তার আগে রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করে নেবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন। যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।